আবারও স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসিকে শক্তিশালী করতে ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। সদস্য সচিব বিএসইসির কমিশনার অধ্যাপক ফারজানা লালারুখ। কমিটিতে অন্য ২ সদস্য হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ডক্টর সাদিকুল ইসলাম এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ইন্স্যুরেন্স ও ক্যাপিটাল মার্কেট ডিপার্টমেন্টের একজন অতিরিক্ত সচিব। আলোচিত কমিটি বিএসইসিকে শক্তিশালী করার পাশাপাশি পুঁজিবাজারে মনিটরিং বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ ও বাজারকে স্থিতিশীল রাখার বিষয়ে সুপারিশ করবে। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুরোধ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাবর চিঠি দিয়েছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএ। চিঠিতে বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজার গত ১৫ বছর ধরে চরম অনিয়ম, অপশাসন ও অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করেছে। এতে অসংখ্য প্রতিষ্ঠান প্রায় অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। চিঠিতে আরও বলা হয়, বাণিজ্যিক ও অবকাঠামো খাতে দেশের অসংখ্য লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ বা প্রতিষ্ঠান রয়েছে। যদি এই প্রতিষ্ঠানগুলো বাজারে তালিকাভুক্ত হয়, তবে বাজারে ভালো মানের স্টকের ক্রমবর্ধমান সরবরাহ থাকবে, যা চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য তৈরি করতে সহায়তা করবে। এছাড়া চিঠিতে বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারের আনার বিষয়ে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালার কারণে ডিভিডেন্ড না দেওয়ার ঝুঁকিতে অন্তত ১ ডজন ব্যাংক। এসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০% বেশি। সম্প্রতি ব্যাংকের ডিভিডেন্ড দেয়া নিয়ে নতুন নীতিমালায় বলা হয়েছে, যেসব ব্যাংকের খেলাপি ১০% বেশি সেসব ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না। যদিও এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৫ সমাপ্ত বছরের জন্য, তবে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে বিলম্ব সুবিধা নিয়েছে, তারা ২০২৪ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ১২টি ব্যাংকের খেলাপি ঋণ ১০% বেশি রয়েছে। এস আলম গ্রুপের লুটপাটের শিকার ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ২০২৪ সাল শেষে বেড়ে দাঁড়ায় ২১.০৮%। এ সময়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২৯.৩৩%, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩০.৮৬%, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩৪.৭৯%, ইউনিয়ন ব্যাংকের ৮৭.৯৮% ও ন্যাশনাল ব্যাংকের খেলাপি উন্নীত হয় ৬০.৫০%। এছাড়া এবি ব্যাংকের খেলাপি ঋণ ২৫.৯৯%, আইএফআইসি ব্যাংকের ৩৮.৪৯%। অন্য বছর ঈদের বাজারে কেবল ভারতীয় পোশাক বিক্রি হয় ৩,০০০ কোটি টাকার, কিন্তু এবার ভারতীয় কাপড় বাদ দিয়ে দেশীয় কাপড়ের দিকে ঝুঁকছে ক্রেতারা। পাশাপাশি পাকিস্তান, চীন, দুবাই সহ অন্য দেশের কাপড়ও কিনছে বেশি। কেউ বলছেন ভারতীয় পণ্য বয়কট, কেউ বলছেন দেশীয় পণ্যের মান ভালো হওয়ার কারণে ভারতীয় পণ্য কিনছেন না তারা। কেবল ভারত নয়, বিদেশি পণ্য বেচা বিক্রি কমে আসলে উপকৃত হবে দেশীয় উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। একসময় ঈদ মানেই ছিল ভারতীয় পোশাকের রমরমা ব্যবসা। ভারতের বিভিন্ন চ্যানেলে প্রচারিত সিরিয়াল নাটকের নামে তৈরি পোশাক কেনার জন্য ক্রেতারা হুমড়ি খেয়ে পড়তেন। ঈদে ভারতের পোশাক কিনে না দেয়ায় আত্মহত্যা, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির ঘটনাও পর্যন্ত ঘটেছে। তবে ঢাকার মার্কেটগুলোতে এবার ভারতীয় পণ্য নেই বললেই চলে। ক্রেতারা বলছেন এখন পাকিস্তান, চীন, দুবাই, তুরস্ক সহ ইউরোপ, আমেরিকার পণ্যই পছন্দ তাদের। চায়না, থাই, ব্যাংকক এই টাইপের কান্ট্রি ড্রেসগুলো এখন টোটালি বেশি চলছে, সো দ্যাটস এই কান্ট্রির প্রোডাক্টগুলো আমার বেশি পছন্দ। দেশীয় তো অবশ্যই নেব, সাথে যেটা ভালো লাগে। আমি কখনোই ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা আমেরিকান এই ড্রেসগুলোকে ওভাবে প্রায়োরিটাইজ করি না। আমার কাছে ডিজাইন ভালো লাগলে সেটাই আমি অ্যাকসেপ্ট করি।
ক্রেতা বিক্রেতারা বলছেন ভারতীয় পণ্যের চাহিদা কমে যাওয়ায় দেশি পোশাক সহ বিভিন্ন দেশের পণ্য বিক্রি বেড়ে গেছে। পাকিস্তানের ডিমান্ডটা, পাকিস্তানি যে আমাদের এইসব ড্রেস বা বর্ণগুলো এসব পাকিস্তানি। এখন দেশি প্রোডাক্টের সেল আপনার অনেক আগে থেকে অনেক বাড়ছে। বাচ্চাদের যে ড্রেসগুলো আছে, তারপরে লেডিস যে সব আগে থেকে বাড়ছে। ইন্ডিয়ান গারারা, সারারা, ওদের ক্যাটাগরি না সব একরকম হয়। থাইল্যান্ডের যে প্রোডাক্টগুলো, চাইনিজ যে প্রোডাক্টগুলো, ওগুলো আমাদের ভালো যাচ্ছে। কসমেটিক পণ্যেও ভারতীয় প্রাধান্য কমে গেছে। ইন্ডিয়ান প্রোডাক্ট এখনও কিছু ছিল, এখন অ্যাভেলেবিলিটি কম দেখে এখন খুবই কম। ফ্যাশন হাউসগুলো ঈদ উল ফিতর উপলক্ষে নতুন নতুন পোশাক বাজারে নিয়ে এসেছে। আবার তৈরি পোশাক শিল্পের বড় উদ্যোক্তারাও গড়ে তুলেছেন দেশীয় পোশাকের ব্র্যান্ড। মানে ডিজাইনাররা যেভাবে সুন্দর করে ডিজাইন করে বাজারে নতুন নতুন পণ্যের সমাহার করছে, এর প্রতি আমাদের এই ক্রেতারা আকৃষ্ট হচ্ছে। আরেকটা কারণ হচ্ছে যে ভারতীয় পণ্য বর্জনের একটা বিষয় এখানে প্রত্যক্ষভাবে জড়িত আছে। ভারতীয় পণ্য কম হওয়ার পিছনে, বিক্রি কম হওয়ার পিছনে এটাও একটা কারণ। অর্থনীতিবিদরা বলছেন দেশের অগ্রগতির জন্য মেড ইন বাংলাদেশের পণ্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ থেকে পণ্যের সুবিধাজনক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে এখানে তুলনামূলক কম্পিটিটিভলি সেই পণ্যটি উৎপাদন করে বাজারজাত করা, সেটিতেই বাংলাদেশের ট্রেড সাকসেস। তবে ভারতীয় পণ্য বিক্রি কমলে দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৭,৭৫১ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার, হ্যাংসেংয়ের সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪,৭৫৬ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআইয়ের সূচক, এটি ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩,৯০৭ পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৪২১ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৫,৪২৫ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,১৯০ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মে ২০২৫ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৭০.03, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $0.53 কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৩,০৪১, যা আগের দিনের চেয়ে $৬.৭৫ বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৩৩.৯৭, যা আগের কার্যদিবসের তুলনায় $0.04 কম। এদিকে দেশের বাজারে দাম বেড়ে রেকর্ড উচ্চতায় উঠেছে স্বর্ণের দাম, তবে রূপার দাম অপরিবর্তিত। ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে ১৩,২৮৪ টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে ২২১ টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে ২০২৫ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৫৫৯.৭৫ সেন্টস, যা গত দিনের চেয়ে ৫.২% কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মে ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৬৬.৩৯ সেন্টস, যা গত দিনের চেয়ে ০.১১ সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মে ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৯.৯৯ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.০২ সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মে ২০২৫ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৪২.২৩ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে ০.৩১ সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২১ টাকা ৫০ পয়সায়, বিক্রি করছে ১২২ টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৫৪ টাকা ১৭ পয়সা এবং বিক্রয় মূল্য ১৬২ টাকা ৫৮ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৩০ টাকা ৯২ পয়সা, বিক্রি হচ্ছে ১৩৮ টাকা ৫৪ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৭ পয়সায় আর বিক্রি হচ্ছে ৮৫ পয়সায়।
এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 52 পয়সায়, বিক্রি করছে 87 টাকা 11 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 33 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 49 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 24 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 93 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 27 টাকা 26 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 28 টাকা 02 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।